তাহলে এই ক্লাসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তুমি যেখানেই গভর্নমেন্ট জব এক্সামিনেশন বলো বা যাই বলো, তার জন্য এটা সব থেকে দরকারি, প্রথমটা দরকারি ছিলই। এটা হচ্ছে 2 নম্বর ক্লাস, যেখানে আমরা ইন্টারনাল আর্কিটেকচারটা বুঝবো। তাহলে ইন্টারনাল আর্কিটেকচার বুঝতে গেলে সবার আগে আমাকে কিছু সিট ব্যবহার করতে হবে। আমাকে মোট খাতাটা চেক করি। স্যার বোর্ডটা আরেকটু জুম করবেন, কোনটা? মানে এই ক্যামেরার যে ফ্রেমটা আরেকটু জুম করলে ভালো হবে স্যার। হ্যাঁ, এটা ওই মাঝে মাঝে হয়। তুমি একটু ওই এটা কেটে নাও, ওই দেখো বাঁ দিকে দেখবে একটা ছোট মতো আইকন আছে, ওটা বড় করে নাও। ঠিক আছে, এর থেকে বেশি জুম করলে কি হবে তো ফেটে যাবে। এর থেকে বেশি জুম করলে না কেটে যাবে। মোটামুটি ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। দেখো তোমরা ওই স্ক্রিনটাকে একটু বড় করে নাও, আর যদি দেখতে অসুবিধা হয় ইন্টারফেস, ঠিক আছে, যদি একটু দেখতে সমস্যা হয় একটু অ্যাডজাস্ট করো। আর খুব সমস্যা হলে তাহলে ইউটিউবের ভিডিওটা দেখবে। ঠিক আছে, ইউটিউবের ভিডিও শুরু পোর্শনটা দেখো। এখন আপাতত শোনো, শুনলেই হবে, কিছু লিখতে হবে। যেখানে সমস্যা হচ্ছে সেখানে বলবে, আর কিছু লিখতে হবে, কিছু লেখার ব্যাপার এখানে দেখবে। তাহলে আমরা একটা মাইক্রো প্রসেসরের সম্বন্ধে যখন পড়তে গেছিলাম, আমরা বলেছিলাম একটা কম্পিউটারের মধ্যে 3টে পোর্শন আছে। ঠিক আছে, বেসিক ব্লক ডায়াগ্রাম ড্র করতে গিয়ে আমরা বলেছিলাম মাইক্রো প্রসেসরের মধ্যে 3টে পোর্শন আছে। কি কি আছে সকালবেলার ক্লাসে বলো? কম্পিউটারে কি কি পার্ট করেছিলেন সকালবেলা যারা ক্লাসে ছিলেন? ALU RAC CU। তার মানে আমাদের 3টে পোর্শন আছে, যেরকম বললো আলু, আরএ আর সিইউ। ঠিক আছে, ALU, আরএ আর সিইউ। ঠিক আছে, এটা ছিল আমার কাছে মাইক্রো প্রসেসরের একটা বেসিক বিল্ডিং ব্লক। ALU stands for arithmetic and logical unit, RA stands for register array, CU stands for control unit। ঠিক আছে, এবার এই যে বেসিক ব্লক ডায়াগ্রাম ছিল, তার ইনপুট সাইডে আমি দেখিয়েছিলাম, এদিকে আমি ইনপুট ডিভাইসেস গুলোকে দেখিয়েছিলাম যেগুলো থেকে আমরা ইনপুট দেবো, আর এখান থেকে দেখিয়েছিলাম আউটপুট ডিভাইস, যেখানে আমার আউটপুটটা যাবে। ঠিক আছে, আর এখানে আমি একটা বোথ সাইড কমিউনিকেট করার জন্য মেমোরি দেখিয়েছিলাম। মেমোরি ধরো কি এক্সাম্পল দিয়েছিলাম মেমোরি, ধরো আমাদের মোবাইলের মধ্যে যে হার্ড ডিস্ক, মোবাইলের মধ্যে যে স্টোরেজ ইউনিটটা আছে, ঠিক আছে, দ্যাট মে বি তোমার ইন্টারনাল স্টোরেজ, দ্যাট মে বি ইওর এক্সটার্নাল স্টোরেজ। এবার যত ইন্টারনাল স্টোরেজ অথবা এক্সটার্নাল স্টোরেজের কোয়ালিটি ভালো হবে, তত এই অপারেশনটা, রিড রাইট অপারেশনটা ফাস্টার হবে এবং প্রসেসরটা ভালো কাজ করতে পারবে। ঠিক আছে, তো এটা আমার একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ছিল যে আমার মেমোরির স্পিডটা ভালো হতে হবে, মেমোরি জেনারেশনটা বেটার হতে হবে। এটা ছিল আমার বেসিক ব্লক ডায়াগ্রাম কম্পিউটারে। এইবার যদি আমি এইগুলোকে একটু খুলে খুলে দেখি আর কি, যে আলুর ALU-র মধ্যে কি কি আছে। ঠিক আছে, ALU-র মধ্যে কি কি আছে, তাহলে ওই 3টে জিনিসকে একটুখানি জুম আউট করে ডান দিক বাঁ দিক করে দেখাচ্ছি। ওই যে 3টে জিনিস আমরা লিখেছিলাম, এইখানে আমি একটা ছোট্ট ব্লক দেখাচ্ছি। ধরো এইখানে আমি ছোট করে দেখাচ্ছি ALU টা, এরকম একটা ডিজাইন খালি আর কিছুই নয়, জাস্ট এখানে আমি ALU কে দেখাচ্ছি। একটু আলাদা আলাদা করে দিচ্ছি, খালি দুটো 3টে জায়গার অনুযায়ী একটু সেগ্রিগেট করে দিচ্ছি। এইখানে আমি দেখাচ্ছি রেজিস্টার অ্যারেকে, এইটা আমার কাছে রেজিস্টার অ্যারে। রেজিস্টার অ্যারে কিছুই না, রেজিস্টার মানে মেমোরি, অ্যারে মানে হচ্ছে থাক থাক মেমোরি, পরপর পরপর থাক ফর্মে আছে। আর ALU হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমার হচ্ছে রেজিস্টার অ্যারে, রেজিস্টার অ্যারে। আচ্ছা, আর এরপরে আছে হচ্ছে আমার কন্ট্রোল ইউনিট, তাই না? এরপরে আছে আমার এখানে ধরো এইরকম একটা জায়গা আমি দেখাচ্ছি কন্ট্রোল ইউনিট, এইটা হচ্ছে আমার সিইউ বা কন্ট্রোল ইউনিট। এবার একটা একটা করে একটু ডিফাইন করতে থাকি। প্রথমে আমি রেজিস্টার অ্যারে দিয়ে শুরু করছি। আমাদের রেজিস্টার অ্যারের মধ্যে জেনারেলি কি কি রেজিস্টার আছে? সকালবেলা নাম বলেছিলাম 2-4টে, বলো। BC, DE আর HL। আর একটা ডাব্লিউ, আর একটা কি ছিল না, WRX, আরো কিছু ছিল তো, একটা WX বা এরকম আরো কিছু রেজিস্টার ছিল আর কি, মানে আরো কিছু রেজিস্টারের মধ্যে রয়েছে। ফান্ডামেন্টালি এই 3টে রয়েছে, WZ বা এরকম কিছু আছে, সেটা আমরা দেখছি, যেটা আমরা একটা একটা করে দেখছি। তাহলে এইটা হচ্ছে আমার রেজিস্টার অ্যারে, প্রথম কথা। নেক্সট হচ্ছে এখানে আছে স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার মানে কি? স্ট্যাক মানে হচ্ছে ধরো তোমার বাড়িতে একটা ড্রয়ার আছে, এটাকে একটা ড্রয়ার বলো। ঠিক আছে,
তাহলে এটা ড্রয়ারের প্রথম থাক, দ্বিতীয় থাক, তৃতীয় থাক, চতুর্থ থাক, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম ভাবে আছে। ঠিক আছে, তাহলে আমি বললাম তোমাকে যে 5 নম্বর থাক থেকে 100 টাকা নিয়ে এসো। তুমি কি করবে? এখান থেকে গুনবে 1 2 3 4 5, সেখান থেকে 100 টাকা বার করবে। তাহলে ওই 5 নম্বর থাক, আমি যেটা বললাম 5 নম্বর, তো 5 নম্বরটা কম্পিউটার বুঝবে কি করে যে 5 নম্বর থেকে আমাকে কোন একটা ইনফরমেশন বা ডেটা নিতে হবে? তো সেটা স্ট্যাক পয়েন্টার ডিফাইন করবে। স্ট্যাক পয়েন্টার কি ডিফাইন করবে? অ্যাড্রেসটা ডিফাইন করবে, কোত্থেকে ধরো তোমার মেমোরি হ্যান্ডলিং এর কাজটা কোন ইয়ে থেকে হবে, কোন রেজিস্টার থেকে হবে। স্ট্যাক পয়েন্টার মানে হচ্ছে স্ট্যাকের একটা পার্টিকুলার লোকেশনকে আইডেন্টিফাই করবে। ইট ইজ এ লোকেশন আইডেন্টিফায়ার। স্ট্যাক হচ্ছে একটা ধাপ, সেই ধাপের মধ্যে একটা পার্টিকুলার লোকেশনকে আইডেন্টিফাই করা হচ্ছে আমার পারপাস। স্ট্যাক পয়েন্টারের পরে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার কি করে? প্রোগ্রাম কাউন্টার হচ্ছে ধরো মাইক্রোপ্রসেসর পর কিছু একটা প্রোগ্রাম এক্সিকিউট করছে, তাহলে ফার্স্ট স্টেপের পরের স্টেপটা কি হবে, নেক্সট স্টেপটা কি হবে? ধরো আমি 4খানা প্রোগ্রামের লাইন লিখেছি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। তাহলে প্রথম স্টেপের পরের লাইন কোনটা, সেকেন্ড, সেকেন্ডের পরে কোনটা থার্ড, থার্ডের পরে কোনটা ফোর্থ। তাহলে এই যে স্টেপ গুলো, এই স্টেপ গুলো ডিফাইন কে করবে, মানে এই স্টেপ গুলো কি আইডেন্টিফাই করবে যে এর পরে আমাকে ওই স্টেপটাতেই এক্সিকিউট করতে হবে, মানে ওই পার্টিকুলার কাজটাই আমাকে করতে হবে। প্রোগ্রাম কাউন্টার কি করে? প্রোগ্রাম কাউন্টার ওই পার্টিকুলার লোকেশনটা আইডেন্টিফাই করে যেখানে তোমার এক্সিকিউশন প্রসেস অফ দ্য প্রোগ্রাম শিফট করবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে যাবে। ধরো একটা পার্টিকুলার সিকোয়েন্স ধরে যাচ্ছিল, সেখান থেকে একটা জাম্প হয়ে অন্য কোনো একটা সিকোয়েন্সে যাবে। নেক্সট স্টেপটা ডিফাইন করার কাজ হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের। ঠিক আছে, তারপরে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট ক্লাস। ইনক্রিমেন্ট ক্লাস ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট স্ল্যাশ ডিক্রিমেন্ট অ্যাড্রেস ল্যাচ। যদি কোনো লোকেশনকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হয়, মানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করার কথাটার মানেটা কি দেখো। ধরো এইখানে ধরো আমি ডেটা এগুলো, এটাকে স্ট্যাক হিসেবে বলছি। ঠিক আছে, এরকম স্ট্যাক মানে হচ্ছে পরপর পরপর অনেকগুলো থাক, যার মধ্যে তুমি কিছু ধরো ডেটা রেখেছো এর মধ্যে, যেমন ধরো 8A 9B, তারপর ধরো 7F। ঠিক আছে, হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল ডেটাকে আমি রেখেছি। ঠিক আছে, এবার এর তো কিছু অ্যাড্রেস থাকবে। এটা তো হয়ে গেল ধরো 1 নম্বর থাকে 500 টাকার নোট, 1000 টাকার নোট, 100 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 50 টাকার নোট, তাই তো? এগুলো হচ্ছে ডেটাটা। এবার যেটা তুমি সেই লোকেশনে রেখেছো সেটা হচ্ছে তার অ্যাড্রেস। ঠিক আছে, এবার অ্যাড্রেসটা ধরো আমি কোনো কিছু একটা লিখছি 8001, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। তারপর হচ্ছে 8002, তারপর হচ্ছে 8003, এইভাবে অ্যাড্রেসটা পরপর আসে। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর মানে হচ্ছে ধরো স্টেপটা আমার 8001 স্টেপে প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, তুমি চাইলে সেটা ইনক্রিমেন্ট হোক 12 মানে কি 1 ঘর বাড়বে। ঠিক আছে, আই এরকম ভাবে লেখা হয়, আই প্লাস লেখা যেতে পারে অথবা আই প্লাস প্লাস লেখা যেতে পারে। আই প্লাস মানে হচ্ছে কি 1 ঘর বাড়বে, আই প্লাস প্লাস মানে কি 2 ঘর বাড়বে। ঠিক সিমিলারলি আই মাইনাস মানে 1 ঘর ডিক্রিমেন্ট হবে। ধরো 3 থেকে 1 এ গেল, এই 3 থেকে 2 এ গেল, 2 থেকে 1 এ গেল, মানে এইভাবে ডাটার যে হ্যান্ডলিং সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটাকে চেঞ্জ করা যাবে। ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে যে স্টেপে আমি রয়েছি সেখান থেকে 1 ঘর এগিয়ে যাবে। ডবল ইনক্রিমেন্ট করা মানে 2 ঘর এগোবে। ডিক্রিমেন্ট করা মানে 1 ঘর পিছনে। ডবল ডিক্রিমেন্ট করা মানে 2 ঘর পিছনে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ফাংশন, যেখানে আমরা এই অ্যাড্রেসটাকে উপর নিচ করি। ঠিক আছে, অ্যাড্রেসটাকে ভ্যারি করি, উপর নিচ করি। অ্যাড্রেস ভ্যারি করলে তার ভিতরে ডেটা ভ্যারি করে যাবে। ধরো আমি তোমায় বললাম যে প্রথম থাকে 100 টাকা, দ্বিতীয় থাকে 500 টাকা, আর তৃতীয় থাকে ধরো 200 টাকা আছে, বা ধরো 100 200 500 এরকম আছে। তাহলে আমি যখনই তোমাকে কোনো একটা পার্টিকুলার লোকেশন বলবো, তো সেই অনুযায়ী তুমি নিয়ে আসবে, তাই তো? এবার দেখা যদি আমি বলি ইনক্রিমেন্ট করো বা ডিক্রিমেন্ট করো, তুমি সেই অনুযায়ী টাকাটাও চেঞ্জ হয়ে যাবে। তোমার যে ডেটাটা আছে বা তোমাকে যে টাকাটা আমি আনতে বলছি সেই টাকার পরিমাণটা ভ্যারি করে যাবে। ধরো এখানে আছে 100 টাকা, এখানে 200 টাকা, এখানে ধরো 500 টাকা। ঠিক আছে, নোট আছে। এবার আমি তোমাকে বললাম যে ইনক্রিমেন্ট লোকেশন বাই 1। তুমি তোমাকে আমি ধরো বলেছিলাম 2 নম্বর থাক থেকে টাকা নিয়ে আসতে, তারপর বললাম যে ইনক্রিমেন্ট লোকেশন বাই 1।
মানে তুমি কি করলে, তোমার কারেন্ট লোকেশন থেকে একবার বেরিয়ে গেলে, একবার এগিয়ে গেলে, তার ফলে কি হলো, তোমার হাতে এখন 500 টাকার নোট রয়েছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই 500 টাকার নোটটা হচ্ছে এর মধ্যে ভেতরে কি আছে, আর 3 নম্বর থাকটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তো এই জিনিসটা আমাকে খুব ভালো করে পরিষ্কার হতে হবে সবার কাছে, অ্যাড্রেসটা কি জিনিস আর অ্যাড্রেসের মধ্যে তার কন্টেন্টটা কি জিনিস বা ডেটাটা কি জিনিস। অ্যাকচুয়ালি এটাও একটা ডেটা, এটাও একটা ডেটা, বাট এটাকে আমরা অ্যাড্রেস বলবো। ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো, ডেটা বলবো। তাহলে এটা হয়ে গেল রেজিস্টারের, রেজিস্টারের মধ্যে এগুলো আছে, আর একটা আছে WZ, আমরা পরে দিচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি এইটা হচ্ছে আমার কাছে একটা রেজিস্টার অ্যাপ। ঠিক আছে, এবার দেখো আমাদের যে রেজিস্টারের যে সিকোয়েন্সটা আছে, দেখো বি সি ডি ই, ঠিক আছে, ই এফ জি টা আমরা লিখিনি, ঠিক আছে, এফ জি তো লিখছি না, বাট এর আগে আরেকটা রেজিস্টার আছে, বি এর আগে এ আছে। ঠিক আছে, সেই এ রেজিস্টারটা অ্যাকচুয়ালি কোথায় কানেক্টেড থাকে, সেই এ রেজিস্টারটা অ্যাকচুয়ালি কি আমরা বলি অ্যাকুমুলেটর হিসেবে। এই রেজিস্টারটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, অ্যাকুমুলেটর হিসেবে। অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেট করার অর্থ কি? অ্যাকুমুলেট শব্দের মানে কি? গচ্ছিত করা, এক জায়গায় জড়ো করা। জড়ো করা, কালেকশন করা, তাই না? অ্যাকুমুলেটরের কাজই হচ্ছে কোনো ফাংশন হলো, কোনো প্রোগ্রাম এক্সিকিউশন হলো, তার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমি অ্যাকুমুলেটরে স্টোর করে রাখবো। ফাইনাল যে আউটপুট বা ফাইনাল যে রেজাল্ট সেটা কোথায় থাকবে, অ্যাকুমুলেটর রেজিস্টারে তোমার। ঠিক আছে, তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টার থেকে ডাইরেক্ট একটা এএলইউ কানেকশন থাকবে। আমার রেজিস্টারের যে পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এএলইউ টাতে আসছি। অ্যাকুমুলেটরের মধ্যে একটা রেজিস্টার থাকবে যে তার সঙ্গে এএলইউ ডাইরেক্ট কানেকশন থাকবে এক নম্বর। এখানে কিন্তু টেম্পোরারি রেজিস্টার থাকবে, টেম্পোরারি রেজিস্টার থাকবে কিছু ডেটা স্টোরেজের জন্য। ঠিক আছে, এখানে থাকবে ফ্ল্যাগ রেজিস্টার, এখানে থাকবে ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারটা কি জিনিস? ফ্ল্যাগ রেজিস্টারটা হচ্ছে, ধরো এই অ্যাকুমুলেটরের যে কন্টেন্টটা আসে, সেই কন্টেন্টটা কিরকম কন্টেন্ট সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সেটা আইডেন্টিফাই করার জন্য এই ফ্ল্যাগটা ডিফাইন করা হয়। দেখো ফ্ল্যাগটা আসলে কি, ফ্ল্যাগটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার, যে 8 বিট রেজিস্টারের মধ্যে এইরকম 8টা বিট আছে। ঠিক আছে, যার মধ্যে প্রথম বিটটাকে বলা হয়, এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। ঠিক আছে, ফার্স্ট যে বিটটা সেটা দেখো এস লেখা আছে, এস স্ট্যান্ডস ফর সাইন। সাইন ইন্ডিকেট করে যে এই যে টোটাল নাম্বারটা আছে, এই নাম্বারটা নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার। ইফ সাইন ইজ পজিটিভ, ভালো করে শুনবে, ইফ সাইন ইজ পজিটিভ দ্য নাম্বার ইজ নেগেটিভ। ধরো এস সাইন ফ্ল্যাগটা সেট হয়ে আছে, সাইন ফ্ল্যাগটা ধরো সেট হয়ে আছে, সেট হয়ে থাকা মানে 1 হয়ে থাকা। If sign flag is 1, it means the number or the data is negative. The data is negative. আচ্ছা, এখানে কোন ডাটাটার কথা বলা হচ্ছে? এখানে অ্যাকুমুলেটরের কন্টেন্টের কথা বলা হচ্ছে, মানে অ্যাকুমুলেটরের যে ফাইনাল রেজাল্টটা বেরোলো, সেই অ্যাকুমুলেটরের যে ফাইনাল রেজাল্টটা বেরোলো, সেই রেজাল্টটার কথা বলা হচ্ছে। তার মানে আমার কাছে দুটো সেট আছে, একটা সেট অফ রেজিস্টার্স এর মধ্যে বা একটা ডেটার মধ্যে ফাইনাল রেজাল্টটা এসে উঠে পড়ে আছে, সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। আর একটা তার সেপারেট একটা ডিসপ্লে পাবো, সেখানে এরকম আরো এরকম 8টা সিগন্যাল আছে, যে সিগন্যাল থেকে আমি আলাদা করে বুঝতে পারছি যে আমার অ্যাকুমুলেটরের কন্টেন্টটা কি রয়েছে। অ্যাকুমুলেটরের কন্টেন্টটা একটা আলাদা থাক, একটা আলাদা স্টোরেজ, আর এটা হচ্ছে একটা আলাদা স্টোরেজ। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো লেখা হচ্ছে 0, জেড স্ট্যান্ড ফর 0। যদি 0টা সেট হয়ে থাকে, ধরো জেড ইজ সেট, 0 ফ্ল্যাগ যদি সেট হয়ে থাকে, মানে যদি 1 হয়ে থাকে, তার মানেটা কি? তার মানে হচ্ছে the content of accumulator is 0. Accumulator content is 0. Accumulator content is 0. স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার, এই এমএসবি টা স্যার MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, ধরো আমি একটা ধরো যে কোনো 8 বিটের একটা ডেটা দিচ্ছি। ঠিক আছে, যেমন ধরো আমি এখানেই লিখছি, ঠিক আছে, 100101110। ঠিক আছে, এরকম একটা 8 বিট ডেটা দিলাম। এই 8 বিট ডেটার ফার্স্ট যে বিটটা সেটাকে আমরা বলবো MSB,
আর লাস্ট যে বিট সেটাকে আমি বলবো এডিসি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো ক্রস দেওয়া আছে। ক্রস মানে হচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার মানে হচ্ছে এই ডিফাইন পজিশনে ফ্ল্যাগ রেজিস্টারের 0 থাকুক অথবা 1 থাকুক, আই ডু নট কেয়ার, আমি অতটি কেয়ার করি না, আমার প্রতি চিন্তা ভাবনা করে লাভ নেই। নেক্সট হচ্ছে এসি। এসি স্ট্যান্ডস ফর অক্সিলারি ক্যারি। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অক্সিলারি ক্যারি? অক্সিলারি ক্যারি মানে হচ্ছে, ভালো করে বুঝবে, যদি অ্যাকুমুলেটরে, ভালো করে বুঝবে কি বলছি, অ্যাকুমুলেটরের D3 স্লট থেকে, অ্যাকুমুলেটরের যে D3 পজিশনটা আছে সেইখান থেকে কোনো ক্যারি জেনারেট হয় এবং জেনারেট হয়ে D4 কে ইনক্রিমেন্ট করে, ঠিক আছে, তখন আমি বলবো যে অক্সিলারি ক্যারি ইজ সেট। অ্যাকুমুলেটর কন্টেন্টের থার্ড পজিশন থেকে, মানে D3 স্লট থেকে D4 স্লটের মধ্যে যদি ডেটার কোনো পরিবর্তন হয় বা যদি কোনো ক্যারি জেনারেট হয়, তখন সেটাকে আমরা বলবো অক্সিলারি ক্যারি ইজ সেট। এটা যখন আবার আমরা করবো, আবার করলে আবার মনে থাকবে কি বললাম, ঠিক আছে। আপাতত বললো অ্যাকুমুলেটর কন্টেন্টের ক্ষেত্রে যদি আপগ্রেডেশনটা হয় তখন আমি এটাকে বলবো। নেক্সট হচ্ছে প্যারিটি। প্যারিটি মানে হচ্ছে, প্যারিটি হচ্ছে চেক করছে একটা ডেটার মধ্যে ইভেন নাম্বার অফ 1 আছে না অড নাম্বার অফ 1 আছে, সেইটা আইডেন্টিফাই করা হচ্ছে প্যারিটি দিয়ে। ইভেন নাম্বার অফ 1 আছে না অড নাম্বার অফ 1 আছে, সেটা আমরা প্যারিটি দিয়ে চেক করতে পারি, প্যারিটি বিটটা দিয়ে চেক করতে পারি, ঠিক আছে। তার একটা কন্ডিশন আছে, এখানে আই থিংক লেখাও আছে, এখানে আই থিংক লেখাও আছে, এরকম বলছে, এরকম প্যারিটি সম্বন্ধে লেখো। বলছে parity is used to indicate whether a number of even parity has even number of binary numbers, even number of ones in the binary number. তার মানে কি হলো, odd parity has odd number of ones in the binary number. বলছে thus parity flag is a flag register which indicates the most recent result in the operation, ALU operation is of even parity or odd parity. If it follows it is even parity, the parity flag is set to 1. তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যখন আমার অ্যাকুমুলেটর কন্টেন্টের মধ্যে ইভেন নাম্বার অফ ওয়ানস আছে, এই কথাটার মানে হচ্ছে, ধরো আমার কাছে একটা অ্যাকুমুলেটর কন্টেন্ট লিখছি, এটা হচ্ছে আমার অ্যাকুমুলেটর, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। ধরো আমি টিচারটা বলছি 1 1 0 1 1 0 1 1, ঠিক আছে। তাহলে এখানে বলো কতগুলো 1 আছে, হাউ মেনি নাম্বার অফ ওয়ানস আর देयर? 6। তার মানে এখানে ইভেন নাম্বার অফ ওয়ানস আছে, তাই তো। যদি ইভেন নাম্বার অফ ওয়ানস থেকে থাকে তাহলে প্যারিটি উইল বি সেট, এইটাই বলা হয়েছে। এইখানে যে কথাটা বলেছে, if it follows even parity, যদি even parity কে ফলো করে, parity flag is set to 1, ঠিক আছে। যেহেতু ওখানে 6খানা 1 আছে, ওই জন্য parity flagটা কি হয়ে যাবে, 1 হয়ে পড়ে যাবে। আমার কাছে দুটো সেট ভাবো, এইখানে একটা সেট এলইডি জ্বলছে, এইখানে একটা সেট এলইডি আছে। বাঁ দিকের সেটটা হচ্ছে ফ্ল্যাগ আর ডান দিকের সেটটা হচ্ছে তোমার অ্যাকুমুলেটর কন্টেন্ট। এবার অ্যাকুমুলেটরের কন্টেন্টটা কি নেচার, সেইটাকে এই একটা ডিসপ্লে থেকে আমি চেক করতে পারছি, এর মানে যে ওর বিভিন্ন ফাংশন থেকে আমি আইডেন্টিফাই করতে পারছি, ওর বিভিন্ন পয়েন্ট থেকে আমি আইডেন্টিফাই করতে পারছি যে অ্যাকুমুলেটর কন্টেন্টটা কি হতে পারে, বুঝতে পারছো? তো যদি পি সেট থাকে তার মানে আমি বুঝতে হবে ইট ইজ এ ইভেন প্যারিটি। মানে যেহেতু এখানে আমি বুঝতে পারছি দেয়ার আর 6 নাম্বার অফ ওয়ানস, এখানে কটা ওয়ান আছে, 6 নাম্বার অফ ওয়ানস, তাহলে প্যারিটি উইল বি 1, তাহলে প্যারিটিটা সেট হয়ে থাকবে। তার কারণ হচ্ছে কি, ইভেন নাম্বার অফ 1 আছে, ইভেন নাম্বার অফ 1 হলে প্যারিটি ইট উইল বি সেট। আর যদি অড নাম্বার অফ প্যারিটি থাকে তাহলে ইভেন প্যারিটি কি হবে, 0 হয়ে থাকবে। আর লাস্ট হচ্ছে ক্যারি। ক্যারি মানে হচ্ছে অ্যাকুমুলেটরের এই যে এমএসপিটা আছে, এইখান থেকে যদি কোনো ক্যারি জেনারেট হয়, ঠিক আছে, হতেই পারে এইখান থেকে যদি কোনো ক্যারি জেনারেট হয় লাস্ট বিট থেকে, তখন সেটাকে আমরা বলবো তোমার ক্যারি বিট উইল বি সেট। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে ক্যারি জেনারেট হবে কি করে, ঠিক আছে। ক্যারি কি করে জেনারেট হবে, খুব ভালো করে বলুন। ক্যারি জেনারেট হওয়ার মানে হচ্ছে, ধরো আমার এখানে এমন একটা সংখ্যা আছে, এটা কত বলতো, 8 4 2 1, তাই তো, 16
32, 64, তারপরে 128, তাই তো? একদম। তাহলে এখানে যোগ করে দাও, এটা কত হচ্ছে? 16 আর 24, তাই তো? 24 আর 3 হচ্ছে গিয়ে তোমার 27, ঠিক আছে? 27 আর এখানে তোমার কত হয়ে যাচ্ছে? 27 আর তোমার এটা হয়ে যাচ্ছে গিয়ে 71, 71 কুড়ি 91, 91 আর এটা হয়ে যাচ্ছে গিয়ে তোমার 8 একে 9, 129, 129 আর 90, মানে হচ্ছে তোমার 11, 219, 219 এর কাছাকাছি, ঠিক আছে? 219 ডেসিমাল নাম্বার। এবার তুমি ভাবো একটা জিনিস, আমি কি বলতে চাইছি, আমার বক্তব্যটা কি? ধরো অ্যাকুমুলেটরে যে রেজাল্টটা এসছে কোনটা যোগ করার পর এসছে, ঠিক আছে? আমি যোগ করছি, ধরো আমি বাইনারি নাম্বার নিয়ে যোগ করছি, পরে তোমরা এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করবে। ধরো দুটো বাইনারি নাম্বার দিচ্ছি, ধরো আমি 98 এর সঙ্গে 65 যোগ করছি, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 8 আর 5 13, 3 হয় থেকে 1, 1 আর 6 7, 57, 57 কত হয়? 16, 16 তো? তাহলে এইখানে যে একটা এক্সট্রা 1 তৈরি হলো, একটা এক্সট্রা 1 তৈরি হলো তো? এইটা কি হলো তো? এই যে এক্সট্রা 1টা তৈরি হলো ইন টার্মস অফ হেক্সাডেসিমাল, তুমি কি এটা শো করতে পারবে? একটা ভালো করে বোঝো, আমি দুটো ডেসিমাল নাম্বার নিয়েছি, ডেসিমাল নাম্বারে যোগ করে এই দুটোকে যোগ করে 163 আসছে। এই যে একটা তৈরি হয়েছে এটা হচ্ছে ক্যারি। আমি 6 আর 3 কে এখানে হেক্সাডেসিমালে শো করতে পারবো, কিন্তু এই একটাকে এখানে শো করতে পারবো না কোনোভাবে। এই যে এক্সট্রা একটা ক্যারি পড়ে আছে, এই যে ক্যারিটা জেনারেট হলো, এই যে এক্সট্রা একটা 1 জেনারেট হলো। ধরো এখানে আমি যদি এটাকে এরকম করতাম, ফর এক্সাম্পল আমি যদি এটাকে ধরো আমি এটাকে এরকম একটা করতাম, ধরো এটাকে 6 এর জায়গায় 9 এর জায়গায় ধরো 2 লিখলাম, 9 এর জায়গায় ধরো 2 লিখলাম, ঠিক আছে? এটাকে ধরো আমি 9 এর জায়গায় 2 লিখলাম, 9 এর জায়গায় ধরো 2 লিখলাম। তাহলে কত হচ্ছে? 8 আর 5 13, 3 থেকে 1, 6 আর 2 8 থেকে 9। তাহলে এখানে কি কোনো ক্যারি জেনারেট হলো? বলো, এখানে কি কোনো ক্যারি জেনারেট আসছে? বাকিতে কোনো ডেটা আর আসছে কি? ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কি? হচ্ছে না। যেহেতু এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না, ওই জন্য আমার ক্যারি বিটটাও 0 হয়ে পড়ে থাকে। লাস্টের যে ক্যারি বিটটা আছে সেটা 0 হয়ে পড়ে থাকে। কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? এইটা তুমি ভাবতাম, এটা আমি তোমাকে ডেসিমেলে করে দেখাচ্ছি, কিন্তু আমার কম্পিউটারটা বুঝবে কিসে? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে প্রথম দুটো সেটিং নেবে, মানে এটার জন্য 4টে ডেটা ইউজ করবে, এটার জন্য 4টে ডেটা ইউজ করবে, 4টে বিট এটার জন্য, 4টে বিট এটার জন্য ইউজ করবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো, ওই যে রিমাইন্ডারটা, ওই যে ক্যারিটা যেটা সেটা ইন্ডিকেট করবো কি করে? সেটা এখানে আমাকে ইন্ডিকেট করবো। ঠিক সিমিলারলি এইরকম দুটো সংখ্যা ভাবো, এইরকম দুটো সংখ্যা ভাবো। ধরো এইটা একটা অ্যাকুমুলেটর কন্টেন্ট আছে, আর ধরো এরকম একটা অ্যাকুমুলেটর কন্টেন্ট আছে 1 1 0 1 1 1 0 0, ঠিক আছে? এবার এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে দেখো কি হচ্ছে রেজাল্টটা। এই দুটোকে যোগ করলে এটা 1 0 1 হচ্ছে, 1 0 1 হচ্ছে, 1 0 1 হচ্ছে, ঠিক আছে? এইবার দেখো, তাহলে এটা হয়ে গেল D0 D1 D2, ঠিক আছে? D3 তে দেখো 1 1 যোগ করলে কত হবে? 1 0, তার মানে 0, একটা ক্যারি জেনারেট হবে। তার মানে কি? দেখো এটা হচ্ছে D3 পজিশন, এটা হচ্ছে D4 পজিশন, ঠিক আছে? ফাইনাল অ্যাকুমুলেটরের কন্টেন্ট আসার আগে যে যোগবিয়োগ গুণভাগটা আমি করছি, সেই যোগবিয়োগ গুণভাগের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? D3 পজিশন থেকে D4 পজিশনে যাওয়ার সময় এই 1 আর 1 যোগ হয়ে একটা ক্যারি 1 তৈরি হচ্ছে। এই ক্যারি 1টা যখন D3 টু D4 তৈরি হবে, তখন আমরা অক্সিলারি ক্যারিকে সেট করব, এই অক্সিলারি ক্যারিকে সেট করব। বুঝতে পারলে কি বললাম? আবার যখন করবো, আবার একটুখানি পরে একটু করছি, তখন দেখবো আরো এটা পরিষ্কার হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? আমরা দেখলাম যে বিভিন্ন যে ফ্ল্যাগ গুলো আছে, তার ফ্ল্যাগের পারপাসটা হয়ে গেল। কি বলতে চাইছি? কোনটাকে ক্যারি করে আবার আবার ক্যারি করে মানে করবো, দেখবো আবার ক্লিয়ার হবে। এটা 2-3 বার করতে হবে, 2-3 বার না করলে এটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? তো এটা হলো আমাদের ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি কি করছে? আমার এই যে এএলইউটা আছে, এএলইউ অ্যাকুমুলেটর যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টের একটা স্ট্যাটাস শো করছে যে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা কিরকম ভাবে আছে বা কি আছে তাতে, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমার এএলইউ। এবার কন্ট্রোল ইউনিটের মধ্যে কি কি আছে দেখো। কন্ট্রোল ইউনিটের মধ্যে আছে, কন্ট্রোল ইউনিটের মধ্যে দেখো কি কি আছে।
কন্ট্রোল ইউনিটের মধ্যে কি আছে? কন্ট্রোল ইউনিটের মধ্যে ফার্স্ট অফ অল আমার ওই তোমার 5 ভোল্ট সাপ্লাইটা থাকবে, 5 ভোল্ট ডিসিটা, তারপরে গ্রাউন্ড থাকবে, তারপরে আমাদের যে দুটো ক্রিস্টাল অসিলেটর ছিল মনে আছে, x1 x2 দুটো পয়েন্ট x1 x2 ক্রিস্টাল অসিলেটর ওই দুটো থাকবে, দিস ইজ x1 x2 আর দিস ইজ প্লাস মাইনাস গ্রাউন্ড। তার মানে চারটে পাওয়ার সাপ্লাই, দুটো পাওয়ার সাপ্লাই আর দুটো ক্রিস্টাল অসিলেটরের জন্য যে 6 মেগাহার্টজ, দুটো ভেঙে 1 মেগাহার্টজ 3 মেগাহার্টজ সেটা থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে থাকবে এখানে স্ট্যাটাস সিগন্যাল। স্ট্যাটাস সিগন্যাল কি কি ছিল বলো? স্ট্যাটাস সিগন্যাল কি কি ছিল? স্ট্যাটাস কি কি ছিল? স্ট্যাটাস এস আউটপুট S0 S0 S1 আর IO M বার, তাই তো? এইটা ছিল আমাদের স্ট্যাটাস সিগন্যাল, এইটা ছিল আমাদের স্ট্যাটাস সিগন্যাল। কন্ট্রোলের মধ্যে স্ট্যাটাস থাকবে। আচ্ছা, এবার এর মধ্যে কন্ট্রোল সিগন্যাল গুলো থাকবে। কন্ট্রোল সিগন্যাল চারটে কন্ট্রোল সিগন্যাল ছিল, কি কি ছিল বলো তো? কার মনে আছে? কন্ট্রোল সিগন্যাল কি কি ছিল বলো? একটা ছিল মনে করে দেখো রেডি, একটা ছিল রেডি READY রেডি, একটা ছিল WR বার, একটা ছিল RD বার, WR বার, একটা ছিল RD বার, আর আর একটা একটা স্যার রিসেট রিসেট আছে, আছে ওটা আছে, ওগুলো সবই আছে, বাট কোনটা কি সেটা তোমার চিন্তা হবে। এটা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল, এইগুলো হচ্ছে আমাদের সব কন্ট্রোল সিগন্যাল, এই চারটে কন্ট্রোল সিগন্যাল আর এই তিনটে ছিল আমার কাছে স্ট্যাটাস সিগন্যাল, ঠিক আছে। ফার্স্ট ক্লাসে যারা করেছে তাদের আজকে এগুলো বুঝতে সুবিধা হবে। নেক্সট কি ছিল? নেক্সট ছিল হচ্ছে দেখো DMA। DMA বলা হচ্ছে এগুলোকে ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেস। তার মানে কন্ট্রোল হয়ে গেলে, স্ট্যাটাস হয়ে গেল, কন্ট্রোল হয়ে গেল, এবার আমার দরকার হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে আমি যে কমান্ডগুলো দিয়েছি সেই কমান্ডগুলো কাজ করেছি কিনা। যেমন কি কি হবে আমার অ্যাকনলেজমেন্ট ছিল বলো? HLD হোল্ড অ্যাকনলেজ, তাই তো? আর কি ছিল? হোল্ড অ্যাকনলেজ ছিল, আর কি ছিল? আর হোল্ড ছিল, হোল্ডটা ছিল তোমার এখানে, আর অ্যাকনলেজমেন্টে আর কি কি ছিল? রিসেট ছিল, রিসেট তো ছিল, রিসেট ইন রিসেট আউট ছিল, আর অ্যাকনলেজমেন্টের আর কি কি ছিল? দুটো অ্যাকনলেজমেন্ট ছিল, তাই না? কি কি ছিল অ্যাকনলেজমেন্ট? দুটো অ্যাকনলেজমেন্ট ছিল, দেখো আমাদের কাছে দুটো অ্যাকনলেজমেন্ট ছিল। কি কি ছিল? গেল এই যে দুটো অ্যাকনলেজমেন্ট ছিল আমাদের কাছে, একটা হচ্ছে INTA ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট আর একটা হোল্ড অ্যাকনলেজমেন্ট, তাই না? তাহলে আমার এখানে হোল্ড অ্যাকনলেজমেন্টটা হলো, যেহেতু এখানে ইন্টারাপ্ট আমি এখানে তো থাকবে না, কন্ট্রোল ইউনিটের পার্ট না, ওটা সেপারেট, তাহলে ওটাকে আমাকে আলাদা করে পরে আমি দেখাচ্ছি। তাহলে হোল্ড হয়ে গেল, HLD হয়ে গেল, আর রিসেট এইগুলো কন্ট্রোলের মধ্যে পড়বে। রিসেট ওই যে বলছিল, রিসেটের মধ্যে দুটো ছিল, একটা হচ্ছে রিসেট ইন, একটা হচ্ছে রিসেট আউট। তাহলে একটা হচ্ছে কি রিসেট ইন, একটা হচ্ছে কি রিসেট আউট। রিসেট আউট, রিসেট আউটটা দিয়ে কি করছিলাম? অন্য বাইরের কোনো ডিভাইসকে আমি রিসেট করতে পারছি। আর রিসেট ইনটা দিয়ে কি, আমি যখন প্লাগে সিগন্যাল দিচ্ছি, মানে এই পিনে যখন ইনপুট দিচ্ছি, তখন সিস্টেমটাকে রিসেট করা যাচ্ছে। হোল্ড মানে কি, সিস্টেমটাকে আমি চাইছি হোল্ড করে রাখবো, এবং ওর যে অ্যাড্রেস এবং ডেটাবাসটা আছে, সেই অ্যাড্রেস এবং ডেটাবাসটাকে অন্য কোনো পারপাস আমি ইউজ করবো, ওই জন্য আমি হোল্ড দিচ্ছি। হোল্ড অ্যাকনলেজ মানে কি, কম্পিউটার বলছে, মাইক্রোপ্রসেসর বলছে ভাই তোর হোল্ড তুই লাগিয়েছিলি, ওটা কাজ করছে, ঠিক আছে, ওটা আমি অ্যাকনলেজ করেছি। S0 S1 এগুলো কি জিনিস? S0 S1 ইন্ডিকেট করছে তোমার স্ট্যাটাসটা। 00 মানে হল্ট, 11 মানে কি বলে অফকোড টেক্সট, আর 0 আর 1 এর জন্য তোমার সেই অনুযায়ী রেসপেক্টিভলি একটা রিড আর একটা রাইট, ঠিক আছে। তো ওইটা আমাকে দেখতে হবে কোথায় আছে। মানে এইখানে দেখো আমি এই চারটা তোমাদের করে দিয়েছিলাম, ওই রিড আর রাইট দেখি। S0 1 হলে রাইট, S0 1 হলে রাইট, আর S1 যদি 1 হয় তাহলে রিড, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার স্ট্যাটাসটা, স্ট্যাটাসের এটা। RD বার WR বার এগুলো কি জিনিস? রাইট অপারেশন করাতে হবে বাইরে কোনো পিনে, বাইরের কোনো
সার্কিট আমাকে রিড করতে হচ্ছে। অ্যাড্রেস ল্যাচ এনেবল, অ্যাড্রেস ল্যাচ এনেবল মানে হচ্ছে আমার কাছে দুটো বাস আছে, কি কি, একটা হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস। এবার অ্যাড্রেস ল্যাচ এনেবল মানে হচ্ছে আমি চাইছি এই যে লোয়ার অর্ডার বাসটা আছে, লোয়ার অর্ডার ডাটা বাসটা আছে, সেইটা আমার কাছে অ্যাড্রেস হিসেবে কাজ করবে। মানে আমার কাছে 40টা পিনের মধ্যে 16টা পিন ছিল অ্যাড্রেস এবং ডাটার জন্য ডেডিকেটেড। তার মধ্যে লোয়ার অর্ডার যে 8টা বিট ছিল, সেই লোয়ার অর্ডার 8টা বিট কি ছিল, যুগ্মভাবে ব্যবহার করা যেতে পারে। এবার কখন ব্যবহার করবো কোনটাকে সেটা কে ডিফাইন করবে, যে কখন আমি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করবো, কখন আমি ডাটা হিসেবে ব্যবহার করবো। যখন আমি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করবো তখন আমাকে অ্যাড্রেস ল্যাচ এনেবলটা 1 রাখতে হবে, অ্যাড্রেস ল্যাচ এনেবলটা আমাকে 1 রাখতে হবে, ঠিক আছে। এটা থেকে আমরা শুরু করেছিলাম, এই জায়গা থেকে আমরা আগে সকালবেলা যে ক্লাসটা সেই ক্লাসটা নিয়েছিলাম। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে কম্পোনেন্ট ইউনিটের যে বিভিন্ন পোর্শন গুলো ছিল, যে কম্পোনেন্ট গুলো ছিল সেইগুলো, ঠিক আছে। তাহলে এইগুলো ছাড়া আর কি কি পড়ে আছে, ইন্টারাপ্টটা পড়ে আছে, তাই না, ইন্টারাপ্ট পড়ে আছে, আর পড়ে আছে হচ্ছে ইন্টারাপ্টস, RREPTS, ইন্টারাপ্টস। ইন্টারাপ্টের মধ্যে কি কি ছিল বলো, সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি কার ছিল, ট্র্যাপ। ট্র্যাপ, কারেক্ট, প্রথমে ছিল ট্র্যাপ। তারপর ভাই সকল বলো, RST 7.5, তারপরে RST 6.5, 6.5, বলো ভাই সকল, RST 5.5, 5, ঠিক আছে। তাহলে চারটে হয়ে গেল, আরেকটা কি ছিল, INTR, INTR, আর লাস্ট ছিল হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ, INTA বার, ইন্টারাপ্ট অ্যাকনলেজ। এই ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট যেটা, এটা মনে রাখতে হবে, এটা আমার বাইরের দিকে অ্যারো হবে, মানে এটা আমি কম্পিউটার থেকে বাইরে কাউকে দিচ্ছি ইনফরমেশনটা, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার ইন্টারাপ্টসের পোর্শন। আর দুটো পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে আউটপুট ডিভাইসকে হ্যান্ডেল করার জন্য সিড সর্ট ছিল, মানে সিরিয়াল ডাটা ইনপুট আর সিরিয়াল ডাটা আউটপুট। তাহলে এখানে দুটো, এইখানে দুটো ব্লক, এখানে দুটো ব্লক থাকবে, সেই ব্লকের মধ্যে লিখবো সিরিয়াল আইও কন্ট্রোল, সিরিয়াল আইও কন্ট্রোল। সিড, সিড না শর্ট, শর্টটা বাইরের দিকে থাকবে, সিরিয়াল আউটপুট ডাটা, সিরিয়াল আউটপুট ডাটা লাইন। সকালবেলা বলেছি সিরিয়াল আউটপুট ডাটা মানে কি, আরেকবার বলবো, এসআইডি হচ্ছে ইনপুট ডেটা। ডাটা যদি ওয়ান আফটার দি আদার ইনপুট হিসেবে থাকে তখন সেটাকে বলে সিরিয়াল ডেটা ইনপুট, ঠিক আছে। ওয়ান আফটার দি আদার মানে কি, ধরো এই যে আমার কাছে কোথায় গেল, এক মিনিট, এইখানে আমি কোথাও দেখেছিলাম তাই না, এইখানে বড় হোক, আচ্ছা ধরো এইখানে এই 0 1 1 এগুলো সব রয়েছে, ঠিক আছে। সিরিয়াল ডেটা ইনপুট মানে হচ্ছে এইটা তো এমএসবি, এই সরি এটা এমএসবি টা এলএসবি, তাহলে ফার্স্ট ঘরটায় এলএসবি টা ঢোকে, তারপর সেই এলএসবি টা একবার থেকে সেকেন্ড ঘর, তারপর থেকে তারপর এর মধ্যে একটার পর একটা এলএসবি টা শিফট হতে যায়, আর তারপরে ডেটাগুলো ওয়ান আফটার দি আদার স্টোর হতে যায়। মানে এই পুরো ডেটাটা কিন্তু একবারে হাইলাইট হয় না, একটা একটা করে ডেটা লোড হতে থাকে, ঠিক আছে। ওইটা কি বলা হয় সিরিয়াল ডেটা ইনপুট। সিরিয়াল ডেটা আউটপুটে পাঠাতে গেলে আমাদের সিরিয়াল ডেটা আউটপুটের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। সো এইটা হয়ে গেল আমার কমপ্লিট একটা পিকচার। আমার কাছে যতগুলো যা আমরা আগের সকালবেলা ক্লাসে পড়েছিলাম সেইগুলোর একটা বিক্ষিপ্ত ছবি, যেগুলো একসাথে ছিল সেগুলো আমি বিক্ষিপ্ত করে ছবিটা আঁকলাম। এবার এর মধ্যে কানেকশন করতে, ইন্টারনাল কানেকশন একটা করতে হবে। এই ইন্টারনাল কানেকশনটা করতে গিয়ে আমার যেটা দরকার পড়বে, খুব ভালো করে বুঝবে, সেটা হচ্ছে কিছু ডাটা বাসের দরকার পড়বে, কারণ ইনফরমেশন হ্যান্ডেল করার জন্য কিছু ডেটা বাস দরকার পড়বে, ঠিক আছে। তো এইখানে আমি একটা 8 বিট ইন্টারনাল ডেটা বাস শো করছি। দিস ইজ ল্যাব চুজ করলাম, দিস ইজ 8 বিট ইন্টারনাল ডেটা বাস, ঠিক আছে। তো এই কালারটাই হচ্ছে, এইটা হচ্ছে আমার কাছে 8 বিট ইন্টারনাল ডেটা বাস, এইটা, ঠিক আছে। এটা হচ্ছে 8 বিট ইন্টারনাল ডেটা বাস, ডিবি ডেটা বাস, ঠিক আছে। এইবার
ইন্টারাপ্টের সঙ্গে ডেটা বাসের কানেকশন বোথ ওয়ে হবে, উপর থেকে নিচে ডেটা আসবে, নিচ থেকে উপরে ডেটা যাবে, তখন ইনপুট আউটপুট বোথ আছে। সিরিয়াল ইনপুট আউটপুট ডাটার ক্ষেত্রে বোথ ওয়ে কমিউনিকেশন হবে, উপরে নিচে দুটি কানেকশন থাকবে, ঠিক আছে। এই এএলইউর সাথে কানেকশন হওয়ার আগে সিরিয়াল ডেটা বাস থেকে আমার ইনপুটটা আসবে হচ্ছে কিছু টেম্পোরারি রেজিস্টারের মধ্যে, যেটাকে আমরা বলি ইনস্ট্রাকশন রেজিস্টার অথবা আইআর, ঠিক আছে। ইনস্ট্রাকশন রেজিস্টারে ডেটার যে কানেকশনটা সেটা থাকবে। সেই ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে আসে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডার, ইনস্ট্রাকশন ডিকোডার and machine cycle encoder, machine cycle encoder। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে ইনফরমেশনটা বাইরে থেকে ডেটাটা ফর্মে আসছে, সেই ইনফরমেশনটা আলটিমেটলি কম্পিউটারকে পৌঁছতে হবে। তাহলে আমাকে ডেটাটাকে ডিকোডিং এবং এনকোডিং বোথ পারপাস করতে হবে। যখন ইনপুট থেকে ডেটা আসছে সেটাকে ডিকোড করতে হবে, আবার যখন আউটপুটে ডেটা পাঠাচ্ছি তখন সেটাকে এনকোড করে পাঠাতে হবে যাতে করে সে বুঝতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে এই ডাইরেক্ট যে 8 বিট ডেটা বাসটা আছে, ইন্টারনাল ডেটা বাসটা আছে, সেটা ভাই ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন ডিকোডিং এনকোডার, সেখান থেকে ডাইরেক্ট কন্ট্রোল ইউনিটে হচ্ছে। এই যে সেট অফ বাসটা রয়েছে, এই সেট থেকে তোমার ডাইরেক্টলি কানেকশন থাকছে এএলইউ এর সাথে আর প্রত্যেকটা ইউনিটের সাথে, ঠিক আছে। মানে এই যে 8 বিটের ডেটা বাস আছে, এই 8 বিটের যে ডেটা বাসটা আছে, সেই ডেটা বাসটার সাথে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টের কানেকশন থাকছে, এর সাথেও কানেকশন থাকছে, এর সাথেও কানেকশন থাকছে, তারপরে ফ্ল্যাগ রেজিস্টারের সাথেও কানেকশন থাকছে, এন্ড টেম্পোরারি রেজিস্টারের সাথেও কানেকশন থাকছে ডেটা বাসে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বাসটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ডেটা বাসটা, এই দুই ডেটা বাসটা। আর এর সাথে আমার এখানে এই রেজিস্টারেরও অ্যাক্সেস রাখতে হবে, রেজিস্টারেরও কানেকশন রাখতে হবে, ঠিক আছে। আর এখান থেকে আরো দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট আমাদের বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে ডেটাটা আমাদের কাছে অ্যাভেলেবেল রইলো, যে ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল হলো, সেটা তো আমরা এখনো অ্যাড্রেস বা ডেটা বাসটাকে দেখাইনি। এইখানে একটা বাফার ইউজ করা হয়, সকালবেলা বলছিলাম অ্যাড্রেস বাফার, অ্যাড বাফার লিখছি, ঠিক আছে, খুবই নিচে ভালোভাবে লেখা আছে অ্যাড বাফার। আর এইখানে আরেকটা বাফার থাকে যেটাকে বলে ডেটা বাফার আর অ্যাড্রেস কাম ডেটা বাফার, কারণ দুটোই একসাথে থাকে, অ্যাড্রেস কাম ডাটা বাফার। আর এইখান থেকে চলে যায় হচ্ছে আমার A15 থেকে A8 পর্যন্ত অ্যাড্রেস বাসে। এইখান থেকে আমার ডাটা চলে যায় বোথ ডাইরেকশনাল, AB0 থেকে AB7 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে কমপ্লিট ইন্টারনাল আর্কিটেকচার অফ আওয়ার আইসি, তোমার 555 বলছি, আমাদের মাইক্রো প্রসেসর 8085। তাহলে ইন্টারনাল যে 8 বিট ডেটা বাসটা আছে তার সঙ্গে ইন্টারাপ্টের ডবল কানেকশন রয়েছে, মানে বোথ ওয়ে কানেকশন আছে, সিরিয়াল ইনপুট আউটপুটের বোথ ওয়ে কানেকশন আছে, এএলইউ কানেকশন আছে, টেম্পোরারি রেজিস্টার অ্যাকুমুলেটর কানেকশন আছে, ফ্ল্যাগের কানেকশন আছে, রেজিস্টার অ্যারের কানেকশন আছে, ঠিক আছে। আর রেজিস্টার অ্যারের সাথে ডাইরেক্টলি বোথ ওয়ে কমিউনিকেশন আছে ডেটা বাসে, ঠিক আছে। এটাও তোমার খেয়াল রাখতে হবে, রেজিস্টার অ্যারের সাথে এখানে একটা মাল্টিপ্লেক্সার দিয়ে বোথ ওয়ে কমিউনিকেশন এর সাথেও রয়েছে, ঠিক আছে, মানে একই ব্যাপার। আর এই যে ডেটা বাসটা, সেই ডেটা বাসটার সঙ্গে আমার ডাইরেক্টলি কানেকশন রয়েছে কার সাথে? কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটের থ্রুতে কিভাবে কানেকশন রয়েছে? ভায়া ইনস্ট্রাকশন রেজিস্টার এন্ড ইনস্ট্রাকশন এবং মেশিন সাইকেল এনকোডার এর থ্রু, ঠিক আছে, দিয়ে তারপর সেটা কন্ট্রোল ইউনিটে এসে পড়েছে। এইবার আমরা যেগুলো বিক্ষিপ্তভাবে পড়েছি এইগুলোরই ছোট ছোট ইনফরমেশন, ছোট ছোট পয়েন্টস আমরা নিচে ডিটেলসে লিখে রেখেছি, ওইগুলো একবার রিডিং করলে তোমরা সবকিছু বুঝতে পারো। আচ্ছা, এই ছবিটার আর কোনো অসুবিধা আছে? দেখো তো কিভাবে কি করলাম, কারণ কোনো অসুবিধা আছে? ছবিটা এবার আঁকতে পারবে তো? ছবিটা যে সিকোয়েন্সে আঁকলাম সেই সিকোয়েন্সেই আঁকতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি আঁকলাম? প্রথমে আমরা এএলইউ কে আঁকলাম। এএলইউ তে কি কি আছে? এএলইউ তে কানেকশন আছে অ্যাকুমুলেটর, টেম্পোরারি রেজিস্টার আর ফ্ল্যাগ রেজিস্টারে। তাহলে এএলইউ টা হয়ে গেল।
তারপর আমার রেজিস্টার অ্যারে BCDEHL স্ট্যাক পয়েন্টার প্রোগ্রাম কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। এবং সেইখান থেকে অ্যাড্রেস আর ডাটা বাফার দিয়ে অ্যাড্রেস বাস আর ডেটা বাস। নিচে রয়েছে কন্ট্রোল ইউনিটে যতগুলো পয়েন্ট আছে সেইগুলো, আর উপরে রয়েছে ইন্টারাপ্ট এন্ড সিরিয়াল ইনপুট আউটপুট ডেটা। এদের মাঝখানে রয়েছে ডেটা বাস, সেই ডেটা বাসের সঙ্গে সবার বোথ ওয়ে কমিউনিকেশন আছে, ঠিক আছে। আর ALU এইগুলো সমস্ত সিঙ্গেল ওয়ে কমিউনিকেশন আছে। ইন্টারাপ্টের ডবল ওয়ে, সিরিয়াল ইনপুট আউটপুট ডেটা ডবল ওয়ে, রেজিস্টারের সাথে এইখানের সাথে ডবল ওয়ে রয়েছে, এগুলো সব সিঙ্গেল ওয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে তোমার পয়েন্টার, ঠিক আছে। এইখানে আমরা করতে হবে। দেখো এইখানে আমি একটা ছবি দেখিয়ে রেখেছি, ওই সিঙ্গেল ডবল কার কি কানেকশন রয়েছে সেইগুলো সব দেখানো আছে, ঠিক আছে। কোথায় কার সাথে ডবল কানেকশন আছে, কার সাথে সিঙ্গেল কানেকশন আছে, সেইগুলো সব দেখানো আছে। আমি যে ছবিটা এতক্ষণ ধরে আঁকলাম সেটা একটা সিকোয়েন্স বোঝানোর জন্য আমি আঁকলাম। আমি যদি ছবিটা পুরোপুরি ডাইরেক্টলি ঝপ করে তোমাদের দেখিয়ে দিতাম তাহলে কিন্তু তোমরা ড্র করতে তোমাদের খুব অসুবিধা হতো। ওই জন্য প্রথম থেকে আমরা ভাগ করে করে ওইভাবেই কিন্তু করবো যেভাবে আমি বলবো, ঠিক আছে। এইখানে যে ইন্টারনাল আর্কিটেকচারের ছবিটা আমি যেভাবে তোমাদের প্রিন্ট করলাম মেমোরিতে, ঠিক ওইভাবেই তোমরা ছবিটা ড্র করবে। প্রথমে ALU-তে আলাদা আসবে, রেজিস্টার অ্যারেতে আলাদা আসবে, কন্ট্রোল ইউনিটে আলাদা আসবে। তারপরে ALU-র কম্পোনেন্ট গুলোকে লিখবে, রেজিস্টার অ্যারের কম্পোনেন্ট গুলোকে লিখবে, কন্ট্রোল ইউনিটের কম্পোনেন্ট গুলোকে লিখবে। তাহলে পড়ে থাকবে কি ইন্টারাপ্ট আর সিরিয়াল ইনপুট আউটপুট ডেটা। তারপরে কি লিখবে, এই বাসটাকে ড্র করবে। এটা একটু 2-3 বার প্র্যাকটিস করলেই, 2-3 বার নিজে হাতে খাতায় যদি লেখা হয় তাহলে তোমরা করতে পারবে। বাট কিপ ইন মাইন্ড, যে সিকোয়েন্সে বললাম সেই সিকোয়েন্সই খেয়াল রাখবে। এখানে সিকোয়েন্সটা গুরুত্বপূর্ণ, ছবিটা নয়। কিন্তু ছবিটা যদি কোনো সিকোয়েন্স না থাকে তাহলে তুমি কিন্তু মনে রাখতে পারবে না। এই ছবিটা যদি তোমাকে আমি একবারে দেখাতাম কিরকম অবস্থা হতো ভাবতে পারছো? বলো ভাই সাহেব, ডিফিকাল্ট লাগতো না? এই ছবিটা যদি একবারে চোখের সামনে চলে আসতো, স্যার অনেক কমপ্লেক্স লাগছে। কমপ্লেক্স লাগতো তো। তো তোমাকে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে বুঝতে হবে প্রথম থেকে, এবং 2-3 বার তোমাদের খাতায় লিখতে হবে। ওইভাবেই তোমরা লিখবে যেভাবে আমি শেখালাম, যেভাবে আমি তোমাদের পরপর বলেছি, ঠিক আছে। আর এখানে দেখো একটু চেঞ্জ করা আছে, যেমন একটা ফ্ল্যাট ফ্লিপ ফ্লপ, এখানে সবই একই আছে, ফ্ল্যাট ফ্লিপ ফ্লপ আছে। আর এখানে ওই ডাব্লু আর জেডটা দেওয়া আছে, খালি ডাব্লু জেডটা অ্যাড করেছে ওরা, আর কিছু করিনি। ডাব্লু জেডটা আমার ড্রয়িংটা দেওয়া নেই। আর ডাব্লু জেডের পর একটা মাল্টিপ্লেক্সার আছে, সেই মাল্টিপ্লেক্সারটা এখানে লেখা নেই, এখানে মাল্টিপ্লেক্সার আছে, ঠিক আছে। এটা মার্কস হবে আর ডাব্লু জেড। আমি ইচ্ছা করে তখন দেখাইনি, ফালতু কমপ্লেক্স করে লাভ নেই। এখানে একটা ডাব্লু জেড হবে আর মাল্টিপ্লেক্সার হবে, এখানে একটা মার্কস হবে, ডাব্লু হবে, জেড হবে, আর একটা মার্কস হবে, মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার মানে কি গো? হোয়াট ইজ দ্য মাল্টিপ্লেক্সার? Multiple input, single output. গুড, মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট, মেনি টু ওয়ান কনভার্টার। মাল্টিপ্লেক্সারকে বলা হয় মেনি টু ওয়ান কনভার্টার, মানে অনেকগুলো ইনপুট থাকবে, সেইখান থেকে যে কোনো একটা আউটপুটকে আমি অ্যাভেলেবেল করবো ইন দ্য সার্কিট, ঠিক আছে। তার মানে এখানে মেনি ইনপুট যদি থেকে থাকে, তুমি যতই মেনি ইনপুট দাও না কেন আউটপুটে ডাটা বাসে একটাই যাবে। তার মানে BCDEHL আর যে রয়েছে, at any instant যে কোনো একটা রেজিস্টারের ডেটা টাইপ বা রেজিস্টারের যে অ্যাড্রেসটা সেটাই কিন্তু ডেটা বাসে ইনকাম করবে। তুই কখনোই একসাথে বলতে পারবে না যে আমি বি এর ডেটাও ঢুকিয়ে দিয়েছি, ডি ঢুকিয়ে দিয়েছি, এইচ এ ঢুকিয়ে দিয়েছি, সব একসাথে করেছি, তুমি বলতে পারবে না, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস। তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে কোথায় কি কাজ, কার কি ফাংশন, কোথায় কোনটাকে লাগানো হয়েছে এবং কেন লাগানো হয়েছে। এইটুকু যদি আইডিয়া করা যায় আশা করি সবকিছু হয়ে যাবে। তারপর দেখো জলের মতো বাদ বাকি যেগুলো যেগুলো রয়েছে, বাদ বাকি আমাদের কাজ কমপ্লিট। ছবিটা আঁকাটাই আমার কাছে বড় ব্যাপার। এইবার বাদ বাকি গুলো এখানে দেখো ছোট ছোট করে লেখা আছে, ঠিক আছে। কি বলেছে? The architecture of a process is the layout of the internal components. Internal যে কম্পোনেন্ট আছে তার লেআউট, কিভাবে তাকে রাখা হয়েছে, and their relative functionality. Architectures differ between processors families. বিভিন্ন প্রসেসর ফ্যামিলির আলাদা আলাদা আর্কিটেকচার হবে। আমি তোমাদের বলছিলাম যে প্রত্যেকটা কোম্পানি তার যে প্রসেসর বার করছে সেগুলো ইউনিক, তারা সেগুলো শেয়ার করে। Each family has its own distinct architecture. For example, Intel 8086 has x86 architecture, ঠিক আছে। তোমরা ARM এর প্রসেসরের কথা শুনে থাকবে, ARM, ঠিক আছে। AMD প্রসেসরের কথা শুনে থাকবে, তাহলে এখানে জানি যে ARM প্রসেসরের কথা লিখেছে, MIP প্রসেসরের কথা লিখেছে, ঠিক আছে, on ARM architecture and MIPS architecture respectively.
অলরেডি তোমরা দেখবে ওই এখন ম্যাকবুক গুলোতে একটা ম্যাকবুক M1 বলে একটা প্রসেসর দিয়ে আসছে, অ্যাপেলের নিজস্ব সিলিকন, ঠিক আছে, নিজস্ব প্রসেসর। অ্যাপেল আগে কিন্তু ইন্টেলের প্রসেসর ব্যবহার করতো, তারপর ওদের ওই কিছু ইয়ের প্রবলেম হয়েছে, কি বলে ইন্টারফেসের প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো ওই জন্য ওরা ওটাকে শিফট করে ওদের নিজস্ব একটা প্রসেসর তৈরি করছে। The 8085 is based on von Neumann architecture, ঠিক আছে, where the data and the instructions are same in the memory space, ঠিক আছে, without any distinction between them. হার্ভার্ড আর্কিটেকচারটা আমরা পড়েছিলাম। হার্ভার্ড আর্কিটেকচারে দুটো সেপারেট করে রাখা হয়, ডেটা আর মেমোরি, ডেটা আর অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বললাম, এখানে ডেটা হোক বা ইনস্ট্রাকশন হোক যাই হোক সেগুলোকে আমাকে একই মেমোরির মধ্যে রাখতে হচ্ছে। ইন্টেল 8085 সেখানে von Neumann আর্কিটেকচারটা ইউজ করা হচ্ছে। এইবার ওই যে পয়েন্টগুলো আমরা আলাদা আলাদা করে ছবি দিয়ে এঁকেছি, নামগুলো লিখেছি, সেইগুলোকে এবার আমরা ডিফাইন করেছি। এখন নামগুলো কি কি আছে, অ্যাকুমুলেটর, ALU, জেনারেল পারপাস রেজিস্টার কোনগুলো, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, টেম্পোরারি রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, ডিকোডার, টাইমিং এন্ড কন্ট্রোল ইউনিট, সিরিয়াল ইনপুট আউটপুট ডেটা, ইন্টারাপ্ট কন্ট্রোল, অ্যাড্রেস বাফার, অ্যাড্রেস এন্ড ডেটা বাফার, অ্যাড্রেস বাস এন্ড ডেটা বাস। তাহলে প্রথমে শুরু করি অ্যাকুমুলেটর দিয়ে। তাহলে অ্যাকুমুলেটরের কি কাজ, আমি বললাম অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে যখন কোনো ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশন হওয়ার পর ফাইনাল রেজাল্টটা অ্যাকুমুলেটরে থাকবে। অ্যাকুমুলেটর হচ্ছে একটা 8 বিটের রেজিস্টার, ঠিক আছে, আমি এইটুকু গল্প খালি মনে রাখি। এবার এখানে কি লেখা আছে দেখেন, the accumulator sometimes referred as ACC is an 8-bit register which is connected to the internal data bus and ALU, ঠিক আছে, কোথায় কোথায় কানেকশন আছে সেটা লেখা আছে। The outcome of the operations carried out by the ALU is stored in the accumulator, মানে আউটকাম মানে লাস্ট রেজাল্টটা accumulator থাকবে। It is referred to as register A, register ALU এটাকে ডিফাইন করা হয়। ALU মানে কি, ALU মানে হচ্ছে আমি তোমাদের বলেছি it performs the arithmetical logic function, মানে যে ইউনিটটা আমার যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করছে, and or not, XOR, expand, মানে NAND NOR সব অ্যাপ্লিকেশন গুলো করছে, যে পোরশনটা তাকে আমরা ALU বলছি। The primary functioning of ALU, it is its arithmetic and logical operations. This includes বলে পয়েন্টগুলো সব লিখছি। It is the data from memory and always stores the result in all operations in the accumulator, মানে যখনই পুরো অপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে ওর রেজাল্টটা কোথায় গিয়ে স্টোর করছে, অ্যাকুমুলেটরে গিয়ে স্টোর করছে। অ্যাড্রেস বাস এন্ড ডেটা বাস, the data bus carries the data stored in the system. ডেটা বাসের মধ্যে ফাইনাল যে রেজাল্ট ক্যালকুলেটর যোগ করেছে, যোগ করার পর 2 আর 8 যোগ করে 10 এসেছে, তাহলে 10টা হচ্ছে আমার কাছে ফাইনাল ডেটা। তো বলছে the data bus carries the data, মানে 10 এখানে ক্যারি করছে, stores in the system. It is a bidirectional data bus. ওই যে আমরা দুদিকে আলো দিয়েছিলাম, bidirectional মানে হচ্ছে কি, ডেটা সিস্টেমের মধ্যেও ঢুকবে আবার সিস্টেম থেকেও বেরোবে, আর অ্যাড্রেস কেবলমাত্র সিস্টেম থেকে বাইরে যাবে, ঠিক আছে। But the data should be stored in the but the data should be stored is unidirectional. Unidirectional মানে both direction হতে হবে, সরি bidirectional বলছি না, সরি এখানে কি লিখেছে, the data bus carries data to be stored in the system, it is bidirectional bus, whereas the address bus carries the location, ঠিক আছে, address bus লোকেশনটা ক্যারি করছে, ঠিক আছে, address busটা হয় unidirectional এবং data busটা হয় bidirectional। এটা কিন্তু আমাদের অবজেক্টিভ কোশ্চেন, ঠিক আছে। তোমাদের একটা কোশ্চেন এরকম দিতে পারে যে মাইক্রোপ্রসেসর 8085 এ অ্যাড্রেস বাস এবং ডেটা বাস কি রকম, ইউনিডাইরেকশনাল, বাইডাইরেকশনাল, 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 ইউনিডাইরেকশনাল, বাইডাইরেকশনাল, 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 মানে এরকম চারটে অপশন দিল, এরকম চারটে অপশন দিয়ে বললো, ঠিক আছে। আচ্ছা, বাড়ির দিকে একটা ফোন আছে, এক মিনিট দাঁড়াও, এগুলোকে একটু দেখে দাও। হ্যাঁ পড়াচ্ছি, কেন? ও, পড়াচ্ছি, একটু সময় লাগবে। হুম হুম, সেটা সকালবেলা থেকে খুব কান্নাকাটি করছে, তার জন্য মুশকিল হয়ে যাচ্ছে।
এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল ব্যাপার। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার এন্ড ডিকোডার। দেখো কি বলছে, ইনস্ট্রাকশন রেজিস্টারটা কোথায় ছিল বলতো? ইনস্ট্রাকশন রেজিস্টারটা ছিল কি ওই মাঝখানটাতে, মানে ডেটা বাস থেকে কন্ট্রোল ইউনিটে কানেকশন হওয়ার মাঝখানে ইনস্ট্রাকশন রেজিস্টারটা ছিল। Instruction register and decoder can be considered as part of ALU, memory part. It is a 8-bit register which is linked to the instruction cycle of the microprocessor. When the instruction is fetched from the memory, the key কাজ করতে হবে, it is loaded into the instruction register. মানে কি কাজ করব, যোগ বিয়োগ গুণ ভাগ, প্রসেসটা কোথায় যাবে, কিভাবে এগোবে, সেটা ইনস্ট্রাকশন রেজিস্টারে প্রথমে লোড করতে হবে। The decoder decodes this instruction and establishes the corresponding sequence of events. Because the instruction register is non-programmable and cannot be accessed through any instruction. এটাকে ইন্ডিভিজুয়ালি তুমি অ্যাক্সেস করতে পারবে না, মানে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে কোনো ডেটাকে আমি বাইরে থেকে ইনপুট করতে পারবো না। যখন প্রসেসটা স্টার্ট হবে, ইনস্ট্রাকশন রেজিস্টার একটা মিডিয়ামের মতো কাজ করে, মাধ্যম ওর মধ্যে দিয়ে ডেটাটা ফ্লো হবে, কিন্তু ওর মধ্যে স্পেসিফিক্যালি কোনো ডেটা তুমি ইনপুট হিসেবে দিতে পারবে না। জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে পড়ে হচ্ছে BCD, EHL, ঠিক আছে। Each register holds a 8-bit data. We can also use these registers as pairs. ওই যে বলছিলাম BCD, EHL হিসেবে ইউজ করতে পারবো। These registers contain 16 bit of data, ঠিক আছে। HL কে আমরা ডেটা পয়েন্টার হিসেবেও ইন্ডিকেট করে থাকি। HL কে আমরা কি বলে থাকি? ডেটা পয়েন্টার। ডেটা পয়েন্টার মানে হচ্ছে কোথা থেকে শুরু হবে। মেমোরি, মেমোরি বলতে আমরা বুঝি হচ্ছে HL পেয়ার মেমোরি। মেমোরি অ্যাকচুয়ালি কি, মেমোরি যে শুরুটা, ধরো মেমোরি শুরু হচ্ছে 8001 থেকে, তাহলে ওই 8001 যে 8001 যে অ্যাড্রেসটা, সেটা HL পেয়ারের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। মেমোরির স্ট্যাকের যে পয়েন্টার, মানে ধরো এইটা হচ্ছে একটা থাক, ঠিক আছে। এই থাকের প্রথম থাকটার যে ইনফরমেশনটা, প্রথম থাকের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা থাকে হচ্ছে HL পেয়ারে। ফার্স্ট থাকের অ্যাড্রেসটা HL পেয়ারের মধ্যে থাকে। প্রোগ্রাম কাউন্টার করেছি, যে প্রোগ্রাম কাউন্টার কি করে, নেক্সট এক্সিকিউটিং যে স্টেটটা থাকবে সেটাকে চেক করে। স্ট্যাক পয়েন্টার কি করে? The stack pointer is a 16-bit register used as a memory pointer. এটাও memory pointer এর কাজ করে। It points the memory location in read-write memory called as stack. The beginning of the stack is defined by the 16-bit register. এই 16-bit register দিয়ে ওই beginning of the stack, শুরুর যে পয়েন্টারটা থাকে সেটাকে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। এই স্ট্যাক পয়েন্টার অ্যাকচুয়ালি ওই স্ট্যাক পয়েন্টার আর HL পেয়ার দুটোই সেম, মানে একই রকম ডেটা আমার হোল্ড করে রাখে। এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, স্ট্যাক পয়েন্টারটা কিন্তু এটা অ্যাকচুয়ালি স্ট্যাক পয়েন্টার হবে, এটা অ্যাকচুয়ালি HL পেয়ার নয়, এটা স্ট্যাক পয়েন্টার হবে। ফার্স্ট যে ডেটা পয়েন্ট, এটা স্ট্যাক পয়েন্টার, এটা HL পেয়ার নয়, এটাকে স্ট্যাক পয়েন্টার বলে, ঠিক আছে। স্ট্যাক পয়েন্টার বা ST বলে, ফার্স্টটাকে বলে স্ট্যাক পয়েন্টার। আর HL পেয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরো চালাকালীন, প্রোগ্রামিংটা চলাকালীন কোন একটা পার্টিকুলার অ্যাড্রেসকে সেভ হয়ে যাবে। ধরো আমি এখন প্রোগ্রামের 5 নাম্বার স্টেপে আছি, তো সেই 5 নাম্বার স্টেপে যে ডেটাটা আছে সেটা কোন অ্যাড্রেসে আছে সেটা আমি বুঝবো কি করে? সেই ইনফরমেশনটা HL পেয়ারের মধ্যে থাকে। আর স্ট্যাক পয়েন্টারটা বলবে শুরুটা কোথা থেকে শুরু হয়েছে, ওই মেমোরির অ্যাড্রেসটা কোথা থেকে শুরু হচ্ছে। ধরো 8001 থেকে শুরু হচ্ছে, তাহলে স্ট্যাক পয়েন্টারটা 8001 কে ইন্ডিকেট করবে। কিন্তু কারেন্টলি আমি কোথায় রয়েছি? কারেন্টলি আমি 8005 এ আছি, তাহলে 8005 টা ইন্ডিকেট করবে হচ্ছে HL পেয়ার। আর এর পরের স্টেপটা কি হবে সেটাকে ইন্ডিকেট করবে, পরের স্টেপটা ইন্ডিকেট করবে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। 5 এর পর ধরো 8006 নম্বর স্টেপে আমি কাজ করবো, তাহলে সেই পরের স্টেপটা আমাকে প্রোগ্রাম কাউন্টার দেখিয়ে। Internal registers. The two temporary internal registers W and Z hold the 8-bit data during the execution of few arithmetic and logical operation as well as call and exchange. Yes. Call আর exchange মানে হচ্ছে যখন DB আর HL এই পেয়ারের মধ্যে এই যে পেয়ার অফ রেজিস্টার্স রয়েছে, এদের কন্টেন্টটাকে যদি আমি সোয়াপ করতে চাই তখন এই XCHG এই কমান্ডটা ইউজ করা হবে। কল মানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন, কোন ডেটাকে কলিং এর জন্য ইউজ করা। এটা আমরা পরে যখন ইনস্ট্রাকশন সেটটা দেখবো তখন এটা ভালোভাবে বুঝতে পারবো। ফ্ল্যাগ রেজিস্টার আমরা অলরেডি ডিসকাস করেছি ইন ডিটেইলস, সেগুলোই এখানে লেখা রয়েছে। আর প্রত্যেকটা পয়েন্ট আমরা এখানে সাইন কোনটা, প্যারিটি কোনটা, জিরো কোনটা, ক্যারি কোনটা ডিসকাস করেছি। এবার এখানে কিছু অবজেক্টিভ কোশ্চেন আছে, একটু ভাবনা চিন্তা করে বলো তো প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে? চটপট।
প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হবে? কে বলতে পারেন? স্যার অপশন ডি। অপশন ডি একটা অ্যান্সার আসছে। প্রথমে আমারও মনে হয়েছিল অপশন ডি, আরেকবার পর। স্যার কোশ্চেনটা একটু করবেন। হ্যাঁ সরে যাচ্ছে, সরে যাচ্ছে। প্রথমে আমারও মনে হচ্ছিল অপশন ডি হবে, আরেকবার পর। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলছে হচ্ছে তিনটে ডিভাইস আছে এ বি আর সি কানেক্টেড টু ইন্টেল 8085 মাইক্রোপ্রসেসর। ডিভাইস এ ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, ডিভাইস সি ইজ দ্য লোয়েস্ট প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে স্যার বি হবে, অপশন বি, অপশন বি হবে। অপশন বি বলছে। তাহলে বলো এ যদি হাইয়েস্ট প্রায়োরিটি হয় তাহলে এটা কি হওয়া উচিত ছিল? ট্র্যাক হওয়া উচিত ছিল তো, ও যেটা বলেছে। বিটা, বিটা তারপরে হওয়া উচিত ছিল, কিন্তু বিটা কি তারপরে আছে? স্যার অপশন এ হবে। অপশন এটাও তো হবে না, কারণ অপশন এতে তো 5.5 তো হাইয়েস্ট প্রায়োরিটি নয়। হাইয়েস্ট প্রায়োরিটি তো স্যার ট্র্যাপ। ট্র্যাপের পর 7.5। সিকোয়েন্সটা কি ছিল? প্রথমে ছিল ট্র্যাপ, তাই তো? ট্র্যাপের পর ছিল 7.5, 6.5, 5.5, 4.5, যেটাকে আমরা আইএনটিআর বলছিলাম, এটাকে আইএনটিআর বলে। এরকম একটা ছিল। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী দেখো অপশন সি ইজ কারেক্ট। এ হচ্ছে সব থেকে বেশি, তার মানে 7.5, তারপরে হচ্ছে বি, তার মানে 6.5, আর তারপরে হচ্ছে সি, মানে হচ্ছে 5.5। ও আচ্ছা, সিকোয়েন্সিয়াল দেওয়া নেই এখানে। ঠিক আছে, ওই জন্য বললাম কোশ্চেনটা ভালো করে পড়ো। নেক্সট কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো। কতগুলো পিন আছে? 40টা। 40টা। The program counter in 8085 is a 16-bit register because কেন 16-bit register বলতে জিজ্ঞেস করছে? অপশন সি। না, কারণ আমার কাছে 16খানাই অ্যাড্রেস লাইন পসিবল। 16খানার বেশি অ্যাড্রেস লাইন আমার কাছে পসিবল নয়। ঠিক আছে, হ্যাঁ, তারপরটা বলো। এ মাইক্রোপ্রসেসর ইজ স্যার ওটা স্যার, স্যার আগেরটা স্যার 4 নম্বর অপশনটা হলো না কেন, মানে ডিটা? it has to fetch 2 8 bit data at a time। ঠিক আছে, আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার কিন্তু একটা অ্যাড্রেসকে ইন্ডিকেট করে, তার মানে ও কিছু ডেটা ফেচ করে না, কোনো ইনপুট তার কাছে আসে না, শুধু আউটপুটই পাঠায়। প্রোগ্রাম আচ্ছা কাউন্টার স্যার, কি করে? পরের ডেটাকে, পরের পজিশনটাকে ইন্ডিকেট করে। পরের পজিশন ইন্ডিকেট করা মানে ও শুধু ইন্ডিকেটর, বাইরে আউটপুট দেবে, কিছুও নেবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার দেখো তারপরটা বলো, ছটপট কোনটা হবে? অপশন বি স্যার। হ্যাঁ, অপশন অপশন বি, বি, অপশন ডি ইজ কারেক্ট, ইয়েস। বি স্যার। আলু আর আর সি, আলু আর সি, তাই না? নেক্সট, in 8085 a microprocessor ALE signal is made high to, ALE কে হাই করা মানে কি? ALE কে হাই করার মানে কি? অ্যাড্রেস ল্যাচটাকে এনেবল করা। অ্যাড্রেস ল্যাচ এনেবল করার মানেটা কি? অ্যাড্রেস ল্যাচ এনেবল করা মানে হচ্ছে লোয়ার অর্ডার যে বিটটা আছে সেটা অ্যাড্রেস হিসেবে কাজ করবে। এবার বলো। অপশন এ স্যার। অপশন এ। অপশন এ ইজ কারেক্ট। Which of the following statement is correct? প্রোগ্রাম কাউন্টার কি স্পেসিফাই করে? Program counter key specify what? Program counter is a 16-bit register. It specifies the next step of instruction. Next step of instruction হচ্ছে next step এর অ্যাড্রেসটা সে ইন্ডিকেট করছে। অপশন সিটা। Option C. PC specifies the address of the next instruction to be executed.
A good assembly language programmer should be general purpose register rather than memory. ঠিক আছে, মানে জেনারেল পারপাস রেজিস্টার নিলে আবার ভালো হয় কোনো কাজ করার সময়, ক্যালকুলেশন করার সময়, রাদার দ্যান মেমোরি। ইন ম্যাক্সিমাম পসিবল ওয়েজ ফর ডাটা প্রসেসিং। কেন? মানে আমি মেমোরির পরিবর্তে যদি স্পেশাল জেনারেল পারপাস রেজিস্টার গুলো নিই তাহলে আমার সুবিধা হবে। কি 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 পয়েন্ট অফ ভিউ থেকে সুবিধা হবে? অপারেশনটা কি হবে? ফাস্ট হবে না স্লো হবে? স্যার অপশন ডি হবে। স্যার অপারেশনটা ফাস্ট হবে স্যার। ফাস্ট হবে, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। The data processing with registers takes fewer cycles than the memory. Which of the following is correct? Correctly, not correct. তাহলে স্যার অপশন এ, তাহলে স্যার অপশন এ হবে। Not correct. ঠিক করে দেখো। Not correct বলেছি। আসলে অপশন ডি, অপশন ডি। Option D is incorrect. ইন্টারাপ্টের দরকারই নেই কোনো প্রোগ্রামকে চালু করার জন্য, তাই না? বলছে 5খানা ফ্ল্যাগ কি কি? সাইন, জিরো, অক্সিলারি ক্যারি, প্যারিটি ক্যারি, তাই তো? তাহলে কোনটা হচ্ছে? অপশন অপশন এ। অপশন এ। What are the sets of commands in a program which are not translated into machine instruction during assembly is called as? কোন সেট অফ কমান্ড কে মেশিন ইনস্ট্রাকশন এ কনভার্ট করা যায় না, নট ট্রান্সলেটেড ইনটু মেশিন ইনস্ট্রাকশন? স্যার অপারেন্টস। বলা হয় না, ডাইরেক্টিভস। ডাইরেক্টিভস কে আমরা করতে পারি না। ব্যাপারটা ভালো করে বলুন কি করতে চাইছি, ঠিক আছে? নেমোনিক্স যেটা, সেটাকে বলা হয় সোর্স কোড। সোর্স কোডকে আমরা বলে থাকি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই সোর্স কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ইজ কনভার্টেড ইনটু অবজেক্ট কোড বা অপ কোড ইন দি মেশিন ইনস্ট্রাকশন বাই দ্য অ্যাসেম্বলার। তার মানে কি, তুমি যে ডেটা লোড করছো, ঠিক আছে, সেটা হচ্ছে সোর্স কোড বা নেমোনিক্স। তুমি যে ডেটা ইনপুট করবে, সেই ইনপুট ডেটাটা অ্যাসেম্বলার কি করবে? মেশিন কোডে কনভার্ট করবে। তোমার দেওয়া ইনফরমেশনটা যাতে মেশিন বুঝতে পারে, তার মাঝখানে আছে অ্যাসেম্বলার। তোমার আর কম্পিউটারের মাঝখানে আছে অ্যাসেম্বলার। তুমি যে ইনপুটটা দাও সেটাকে নেমোনিক্স বলা হয়। সেটাকে তুমি যে অপকোড টেক্সট করে যে ডেটা দাও, সোর্স কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা গেটস কনভার্টেড ইনটু অবজেক্ট কোড, দ্যাট ইজ হুইচ ইজ মেশিন ইনস্ট্রাকশন। মানে সেটা মেশিন বোঝার ক্ষমতা নিয়ে আসে। অপারেন্টস লাইক মুভ a, b, তার মানে content of B to be moved in content of A accumulator are converted into machine code by assembler. মানে এইটাকে মেশিন কোডে কনভার্ট করার জন্য আমার অ্যাসেম্বলারটা রয়েছে। এই যে মুভ B, মুভ A, B মানে মুভ A, B মানে হচ্ছে মুভ দ্য কন্টেন্ট অফ রেজিস্টার B টু কন্টেন্ট অফ রেজিস্টার টু রেজিস্টার A অথবা অ্যাকুমুলেটর। B রেজিস্টারের যে কন্টেন্টটা থাকবে সেটা A অ্যাকুমুলেটরে লোড করো, এটাই হচ্ছে মুভ A, B এর মানে। এবং এটাকে বোঝানোর জন্য আমার কাছে একটা কোড আছে, সেই কোডটা দিয়ে আমি বোঝাই। তাহলে সেই কোডটাকে যদি আমি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই, তার জন্য দরকার অ্যাসেম্বলার। তার জন্য দরকার অ্যাসেম্বলার। এই পর্যন্ত আমাদের এই ক্লাসটা থাকবে। এইখানে আমাদের আর্কিটেকচারটা শেষ হলো, আর এই কোশ্চেন গুলো শেষ হলো। এই প্রত্যেকটা কোশ্চেন তোমার ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনে কোশ্চেন। ইয়েস, প্রত্যেকটা কোশ্চেন। আমি কোশ্চেন গুলো প্রত্যেকে দিয়েছি, আগে বলিনি, কিন্তু এইগুলো ইঞ্জিনিয়ারিং সার্ভিসে দেয়। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে বহুবার দিয়েছে এই কোশ্চেন গুলো। ভেরি ইজি প্রবলেম। তোমাদের কিন্তু ডিপ্লোমাতে যেটা হয়েছে সেটা হচ্ছে এই দিকে শর্ট কোশ্চেন গুলো তুলে দিয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারো। ঠিক আছে, কারণ এইটুকু পোর্শন থেকে যে শর্ট কোশ্চেন গুলো হয় সেগুলো আমি এখানে করে দিয়েছি। তোমাদের প্রিভিয়াস ইয়ারে এখান থেকে এখন পর্যন্ত কোনো অবজেক্টিভ কোশ্চেন আসেনি। তো ডিপ্লোমার যারা ভাইরা আছো তারা এখানেই হাত তুলে দিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেবাসটা মাইক্রো প্রসেসরের শেষ, এরপর আর কিছু নেই। ঠিক আছে, কিন্তু আমি এরপরেও মাইক্রো প্রসেসরের বেশ কিছু পোর্শন পড়াবো, সেই লিঙ্কটাও তোমাদের দেবো। সেই লিঙ্কটাতেও তোমাদের আশা করবো তোমরা জয়েন করবে। তার কারণ হচ্ছে এর পরের যে 3টে পোর্শন আছে, আমাকে ইনস্ট্রাকশন গুলো চিনতে হবে, আর অ্যাড্রেসিং মোডটা জানতে হবে, টাইমিং ডায়াগ্রাম কি জিনিস বুঝতে হবে, আর
দু একটা প্রবলেম করলেই হবে, দু একটা কিভাবে প্রোগ্রামিংটা হয় সেটা জানলেই হবে। এটা পুরোপুরি জানার স্বার্থে এরপরের যে ক্লাসগুলো হবে, পরের 3টে ক্লাস মাইক্রোপ্রসেসর, তারপর মাইক্রো কন্ট্রোলার থেকে ডিপ্লোমা ক্লাস চালু হবে। আর মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার দুটোই যে ক্লাস, সেটা হরিপদ ব্যাচের মধ্যে তোলা থাকে ফুল কোর্সের। তোমাদের যে এরপরে যে তোমাদের সেপারেট একটা কোশ্চেন সেট দেওয়া হয়েছে, দেখবে তোমাদের গ্রুপে আছে, যদি না হয় দেওয়া হয় তাহলে দিয়ে দেওয়া হবে। তো ওর মধ্যে তোমার মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারের একটা সিঙ্গেল সেট সেপারেট কোশ্চেন সেট দেওয়া হবে। এটা তো এদের জন্য তৈরি করেছিলাম, ওদের তোমাদের আলাদা আছে, যেখানে তোমাদের পিওয়াইকিউ ফর্ম থেকে দেওয়া আছে, ঠিক আছে। এটা ইএসসি পিওয়াইকিউ, ইএসসি কোশ্চেন। এই বলে আজকের ক্লাসটা শেষ করলাম। আজকের দুটো ক্লাস খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। ইন্টারনাল আর্কিটেকচার, বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আছে তার কোনটার কি কাজ, ঠিক আছে, ভালো করে স্টাডি করবে। পরীক্ষায় গ্যারান্টিড কিন্তু ইন্টারনাল আর্কিটেকচার থেকে ডিপ্লোমাতে কোশ্চেন আসবেই আসবে, এবং যে কোনো গভর্নমেন্ট জব এক্সামিনেশনে কিছু কোশ্চেন আসুক আর না আসুক, এই শুরুর দিক থেকে কোশ্চেন গ্যারান্টিড থাকে, একদম গ্যারান্টিড, ঠিক আছে। যেমন সাইন, জিরো, প্যারিটি, যে ফ্ল্যাগ রেজিস্টার থেকে তো 100% গ্যারান্টি কোশ্চেন। ধরো তুমি কিচ্ছু করে যাচ্ছ না, শুধুমাত্র মাইক্রোপ্রসেসরের বইটা করে ফ্ল্যাগের যে 5টা ফ্ল্যাগ আছে, সেই 5টা ফ্ল্যাগ সম্বন্ধে পড়ে চলে যাবে, গভর্নমেন্ট জব এক্সামিনেশনে কোশ্চেন কমন চলে আসে। তাহলে এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে, বাই তাহলে। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Ah. Thank you.